মোস্তফা সাহেব বেছে বেছে একই ডিজাইনে 3টে জামা কিনলেন, একটা উষার জন্য আর 2টো উর্মি ও তানজিনার জন্য। উষাকে টাকা পরিশোধ করতে দিলেন না তিনি, 3 মেয়ের জন্য নিজেই কিনে নিলেন। জামা কেনা শেষ করে বাবাকে হাঁটতে দেখে উষা জিজ্ঞাসা করলো, কেনা তো শেষ, এবার চলো। মোস্তফা সাহেব মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অন্য দোকানে ঢুকলেন। সবসময় মেয়েদের নিয়ে বের হলে তাদের হাত এইভাবেই ধরে রাখেন, যেন তারা ছোট বাচ্চা, হাত ছেড়ে দিলেই হারিয়ে যাবে। নিজেদের প্রতি বাবার এই অগাধ ভালোবাসা দেখে মাঝে মাঝে উষার ভীষণ ইচ্ছে হয় বাবাকে সারা জীবন জড়িয়ে বসে থাকতে, কিন্তু এটা যে সম্ভব নয়। উষার ভাবনার মাঝেই একটা শাড়ি কিনে নিলেন মোস্তফা সাহেব। মেয়েরা পরবে, তাহলে স্ত্রী কেন বাদ যাবে? মায়ের প্রতি বাবার এই ভালোবাসা আর দায়িত্ববোধ থেকে মুক্ত হলো উষা। মাও তো তার বাবার প্রতি অনেক যত্নবান, অথচ তার মাঝে সেই পরিবর্তন এখনও আসেনি। হুট করে গত রাতের কথা মনে পড়ল, অযথাই রাগ দেখালো সে, অথচ শামীম তাকে কিছুই বলল না, উল্টো তার রাগকে প্রাধান্যতা দিয়ে তাকে মানানোর চেষ্টা করলো। তাহলে কি সে এখনও পরিপূর্ণভাবে ভালোবাসতে পারেনি? শামীমের প্রতি তার যা আছে তা কেবল শারীরিক আকর্ষণ? মোস্তফা সাহেব বললেন, চল মা। চমক কাটল উষার। ভাবনার অতল গহ্বর থেকে বেরিয়ে বাবাকে বলল, আমার একটা কাজ আছে, একটু অপেক্ষা করো। অতঃপর ঘুরিয়ে ফিরিয়ে শামীমের জন্য একটা সফেদ রাঙা শার্ট কিনল। এই রঙটা একটু বেশি শ্যুট করে শামীমকে। তারপর শ্বশুর আর বাবার জন্য 2টো পাঞ্জাবি কিনল। বাবার হাতে একটা পাঞ্জাবি দিতেই তার চোখ মুখ উজ্জ্বল দেখালো। দেখে বোঝা গেল মেয়ের দেওয়া উপহারে তিনি ভীষণ সন্তুষ্ট। মেয়েকে রিকশায় তুলে দিয়ে নিজে গন্তব্য পা বাড়ালেন মোস্তফা সাহেব। 2 দিন যাবৎ বাড়ির প্রতিটি কোণে পিনপত নীরবতা, কোথাও গুঞ্জন নেই। মধ্যাহ্নভোজনের সময় কয়েকজন ব্যতীত সবাই টেবিলে উপস্থিত। আনোয়ার হোসেনের প্লেটে খাবার তুলে দিতে গেলেন নাসিমা বেগম। প্লেট সরিয়ে নিলেন আনোয়ার হোসেন, নিজ হাতে খাবার বেরিয়ে দিলেন। অবহেলা অপমানের চোখের কোণে জল জমা হলো নাসিমা বেগমের। উষার নজর এড়োলো না বিষয়টি। সে তাচ্ছিল হাসল, মনে মনে বলল, স্বামীর কাছ থেকে সামান্য অবহেলা পেয়েই এতটা কষ্ট হচ্ছে, অথচ আরেকটি মেয়েকে পুরোপুরি স্বামীর জীবন থেকে ছাঁটাই করে দিয়েছেন, তাহলে তার কতটা কষ্ট হচ্ছে। রান্নাঘরে অবশিষ্ট কাজ শেষ করে উর্মিকে ভিডিও কল দিল উষা। উর্মি না চেনার ভান করে বলল, কে আপনি? উষা চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে রইল, হতপর হেসে ফেলে বলল, তোর দাদি লাগি, সালাম কর বেয়াদব নাতনি। উর্মি বলল, দাদিজান, আমার দাদাজানকে ছেড়ে জোয়ান দাদাজানের কাছে কিভাবে যেতে পারলেন? আর বুড়ো বয়সে এত ফিট বডি কিভাবে বানালেন? উষার জ্বালাময়ে হাসি দিয়ে বলল, জলে আমার মতো হতে চাও? উর্মিও কম যায় না, সেও ভয় পায় আর ভান করে বলল, না না দাদিজান, এত বড় স্পর্ধা আমার কখনোই হবে না। উষা খিলখিল করে হেসে উঠল, বলল, দাঁতের ট্রিটমেন্ট কেমন চলে দেখাও দেখি। উর্মি ফোনের স্ক্রিনে ভেঙে যাওয়া দাঁতগুলো দেখালো। কিভাবে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে তা বিস্তারিত বর্ণনা করলো। উষা জিজ্ঞাসা করলো, আর হার? 2 দিন পর যাব, জোড়া না লাগলে আর একটা ব্যান্ডেজ লাগবে। প্রয়োজনে বাড়িতে এসেছিল রাহাত। বসার ঘরে উষাকে উর্মির সাথে কথা বলতে দেখলো। একটু আড়াল করে দাঁড়ালো সে, যেন উষা বা উর্মি কেউ টের না পায় তাকে। অনেক দিন পর উর্মিকে 2 চোখ ভরে দেখলো। তড়াক করে উঠল অন্তরকরণ, বিষাদে তেতো হলো মন। মনে হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে মেয়েটা। রাহাতের চোখের কোণে নীরব মেঘ বৃষ্টি সঞ্চার, বক্ষ পিঞ্জরে বিষাদের আলাপন। শক্তপোক্ত দেহের আড়ালে ভেঙে যাওয়া এক টুকরো হৃদয় কারো দৃষ্টিগোচর হলো না। প্রিয় মানুষটিকে কাছে টানার উন্মোদনা, করুণ আর্তনাদ, অদৃশ্য ক্ষত জন্মালো প্রতিনিয়ত। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো উর্মিকে, কত কষ্ট দিয়েছে সে মেয়েটাকে। মেয়েটি কিভাবে সহ্য করলো এই নিদারুণ যন্ত্রণা? তার কথায় স্পষ্ট সত্য ফুটে ওঠে। সে রাহাতকে কতটা ঘৃণিত নজরে দেখে। এই ভিন্ন মানুষটিকে চিনতে পারে না রাহাত, অথচ মানুষটির এই নতুন রূপের জন্ম হয়েছিল রাহাতের কারণেই। এর দায়ভার আর কারণ নয়। তাই তো তাকে ফিরিয়ে আনার গোপন অভিযানে নেমেছে রাহাত। কতটুকু সফল হবে জানা নেই, তবে উর্মিকে ফিরে পেতে তার মনে
পূর্বের স্থানটি ফেরত পেতে হবে, এতটুকু ধারণা করতে পেরেছে সে। হুট করে কল ডিসকানেক্ট হয়ে গেল। ভ্রু কুঁচকে গেল উষার। দ্বিতীয়বার কল দিয়ে ঘরের পথে পা বাড়াতেই রাহাতকে নজরে পড়ল। উষা স্পষ্ট বুঝতে পারল লাইন ডিসকানেক্ট হয়নি, বরং উর্মি নিজে থেকে ডিসকানেক্ট করেছে। কারণটা হয়তো রাহাত। কথা না বাড়িয়ে ততস্থ পায়ে ছুটল উষা। পেছন থেকে পুরুষালী গম্ভীর গলার স্বর। উষা! থেমে গেল পা চড়া। ঘাড় বাঁকা করে পিছনে চাইল উষা। কাটকাট গলায় জিজ্ঞাসা করল, কিছু বলতে চান? রাহাতের নয়ন জোড়া অভিসন্তপ্ত দেখালো। দ্বিধাভরা কণ্ঠে বলল, উর্মিকে একটু বোঝাবে প্লিজ? উষা শান্ত কণ্ঠে বলল, আপনি নিজেকে বুঝুন, আপুকে আবার বোঝাতে হবে না, সে নিজেকে যথেষ্ট বোঝে। আর প্লিজ এবার অন্তত আমার আপুকে শান্তিতে থাকতে দিন। দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল রাহাত। এতটা ঘৃণা তো সে চায়নি। শরীরে শরীরটা জড়িয়ে ছাদে এসে দাঁড়ালো উষা। রেলিং থাকলে হেলান দিয়ে দাঁড়ানো যেত। তাছাড়া তার বোনের ও এত বড় সর্বনাশ হতো না। দাঁড়িয়ে এসব ভাবছিল সে। পাশে কারো উপস্থিতি টের পেতেই মস্তিষ্ক সজাগ হলো। পাশের ব্যক্তিকে দেখার জন্য সামান্য ঘাড় ফেরালো। লিলি এসে দাঁড়িয়েছে। তার শান্ত দৃষ্টি দূরে শূন্য আকাশে মিলিয়েছে। একভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে লিলি বলল, তোমার বোন কেনার চেষ্টা করছো তাই না? হতবম্ব হয়ে তাকালো উষা। কিছু বোধগম্ব হলো না তার। বুঝতে না পেরে শুধালো, মানে? লিলি বক্র হেসে বলল, দুপুরে রাহাতের সাথে কাকে নিয়ে কথা বলেছো আমি শুনিনি ভেবেছো? উষা এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না, তবে পাল্টা তাকে করা জবাব দিল। আমার বোনের পেছনে টক্সিসিটি যত কম ছড়াবেন ততই আপনার জন্য ভালো। নিজের ঘর সামলাতে না পেরে দোষ অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আপনার সাথে আমার বোনের বা আমার কোনো শত্রুতা নেই, তাই নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করবেন। আমার অসুখী হওয়ার একমাত্র কারণ হলো তোমার বোন। প্লিজ আমার বোনকে শত্রুতায় জড়িয়ে অন্তত আর একটা কথাও বলবেন না। আপনি সব কিছু জেনে বুঝে এই সংসারে পা দিয়েছেন, তাই ব্যক্তি জীবনে অসুখী হওয়ার দায়ভার আমার বোনের নয়, সম্পূর্ণ দায়ভার আপনার। চোখ জোড়া জ্বলে উঠল লিলির। তোমার বোনকে নিয়ে আমার সংসারে আর একটা ঝামেলা হলে তাকে আমি ছেড়ে কথা বলবো না। নিচে নামার জন্য প্রথম সিঁড়িতে পা রাখতে গিয়েও থেমে গেল উষা। পিছন ফিরে তেজপূর্ণ গলায় বলল, দোষ চাপানোর চেষ্টা করলে আপনার চেহারায়ও আমি একবার ভালোভাবে দেখে নিব। মুষ্টিবদ্ধ হয়ে এলো লিলির হাতের মুঠো। নিশুতি রাত, চারিদিক নিস্তব্ধ নির্জন। অন্ধকার ঘরে প্রহর গুনছে উর্মি। আলোর আড়ালে অন্ধকার তার ভীষণ প্রিয়। অন্ধকারে নিজের মুখোমুখি হওয়া যায়। রাহাতের এক ব্যাপক পরিবর্তন মানতে ভীষণ কষ্ট হচ্ছে তার। অ্যাক্সিডেন্টে এর প্রথম দিকের দিনগুলো ছিল অন্যরকম। রাহাতের পুরুষালী সৌন্দর্যে ম্লান হওয়ার ছাপ। জ্ঞান ফেরার পর স্পষ্ট মনে আছে উর্মির দীর্ঘ সময় মুদিত নয়ন জোড়া জাগ্রত হতেই নত মস্তকে চিকচিক করার রক্তিম এক জোড়া চোখ দেখেছিল। রাহাতের গালে জলের ছাপ তার নৈশব্দ কান্নার প্রমাণ ছিল। উর্মির রুগ্ন হাতটি মুঠোয় নিঃশব্দহীন ভালোবাসার প্রকাশ। রাতভর তার পাশে ছায়ার মতন থেকে ভরসার আশ্বস্ত করা মানুষটি কয়েকদিনেই কেমন বদলে গেল। চেনা মানুষের অচেনা রূপ বড্ড যন্ত্রণা দিত উর্মিকে। এসে এক নজর দেখেই কেমন উধাও হয়ে যেত। দুটো কথা বলার প্রয়োজন মনে করেনি। হয়তো ভালোবাসা নিঃশেষ হয়ে শেষ দায়িত্বটুকু পালন করতেই তার আসা যাওয়া ছিল। সে হয়তো বুঝে গিয়েছিল শুধু আত্মাধিক মিলনেই সম্পর্ক এগিয়ে নেওয়া যায় না। সম্পর্ক এগিয়ে নিতে ভালো বোঝাপড়ার সাথে সাথে সুন্দর সুশ্রী হওয়া লাগে, শারীরিকভাবে সক্ষমতা থাকা লাগে। কিন্তু ভালোবাসা কি এতটা বাজবিচার করে হয়? নাকি ভালোবাসা বলতে কিছু নেই? যদিও ভালোবাসা সত্যিই থাকতো, রাহাত কি পারতো না তার হাত দুটো মুঠোয় পুরে শক্তি জোগাতে, মাথায় হাত রেখে আশ্বস্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অনুপ্রেরণা জাগাতে? অথচ সে মাঝপথেই ছেড়ে বসলো। এখন আবার নতুন কিছুর আবির্ভাব ঘটাতে চাইছে। উর্মি দীর্ঘশ্বাস ছাড়ল। এই যে তাকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার জন্য বাবা মায়ের এত তোড়জোড়, তার কষ্ট সইতে না পেরে উষার বোকামো,
তাকে নিয়ে সবার ভাবনা যত্নগুলো ভীষণ প্রশান্তি দেয় মনে, কিন্তু কোথাও না কোথাও তার মন ঠিকই জানান দেয় আগের রূপে আগের জীবনে ফিরলেই বাবা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। উর্মি কতটা সুখী হতে পারবে? সদ্যভাগা মন নিয়ে তাকে আজীবন চলতে হবে। রাহাত তাকে যতটা ভালোবাসতে বাধ্য করেছে ততটা ভালো কেন আর এক চিমটি পরিমাণও কাউকে ভালোবাসতে পারবে না। চোখে সয়ে যাওয়া অন্ধকারে হুট করে মনে পড়ল সেদিনের পার্সেলের কথা। ড্রেসিং টেবিলের উপরে আগাছালো পড়ে থাকা বাক্সের নজর দিল উর্মি। ফোনের ফ্ল্যাশ অন করে তাক করলো সেদিকে। সেদিন খুলতে গিয়েও খোলেনি, বাবা এসেছিলেন বলে পাশেই রেখে দিয়েছিল। এখন একবার আগ্রহ জাগলো, খাটে ভর ছেড়ে হাত বাড়িয়ে বাক্সটি টেনে নিল। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাক্স খুলে দেখল একটা চকচকে শাড়ি, যেন নিখুঁত হাতে করা শাড়িটি। চোখ ধাঁধিয়ে গেল উর্মির। শাড়ির সাথে ছিল চোখের টানার লম্বা একটা কাজল। হলুদ কাগজে নিপুণ হাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় উর্মিমালা, প্রিয় থেকে তোমার অপ্রিয়দের কাতারে হয়তো আমি প্রথম স্থান অধিকার করে নিয়েছি। ছন্নছাড়া এই জীবনে তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। নিজের পর্বতসম অন্যায়ের শাস্তি হিসাবে কোটি বছর তোমার পদতলে বসে থাকা আমি মাথা পেতে নেব। তোমাকে ছাড়া ভালোরা আমায় ছুতে পারবে না। বিষণ্ণরা কেবল আষ্টে পিষ্টে ধরে। হেমন্তের ঝড় পাতার মতো নিতিয়ে পড়ছি আমি। বুকের ভেতর খা খা করে রোদ্দুর। বর্ষার ঘন কালো মেঘ তোমায় একটুখানি সান্নিধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চাই। তুমি হিনা বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথার আওয়াজ দেয়। তোমার দেওয়া কষ্টগুলো আমি শত গুণ রূপে ফেরত পেতে চাই। তবে যখনই মনে হয় তুমি পাশে নেই, তখন আকাশ পাতাল কাঁপিয়ে তোলা ঝড় আমার কাবু করে। তোমার কাছে থেকে ফেরত পাওয়া কষ্টগুলো সয়ে যাওয়ার জন্য আমার তোমাকে চাই। শোনো, আমার তোমাকেই চাই। চোখ ধাঁধানো রূপের প্রয়োজন নেই। আমার চোখ জোড়া ভীষণ সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ জোড়ায় তোমাকে দেখব। আমার ভেতরটা কাঁপিয়ে তোলার মতো সৌন্দর্য তুমি হিনার কারোর মাঝে নেই। তুমি পাশে থেকে আমায় মৃত্যুর সময় যন্ত্রণা দাও, আমি সহে নেব। বিশ্বাস করো, আমি ইচ্ছেকৃত কিচ্ছু করিনি। সবটাই আমাকে বাধ্য করে করানো হয়েছে। নতুন যে মেয়েটা এসেছে তাকে আমি তোমার ঘুমানোর স্থান আমার এই শক্তপোক্ত বুকে জায়গা দিইনি। যে দুটো ঠোঁট তোমাকে ছুঁয়েছে তা অন্য কাউকে স্পর্শ করেনি। যে দেহ মন তোমাকে টেনেছে তা অন্য কাউকে টানতে পারেনি। আমি শুধু তোমায় ফেরত পেতে চাই। আমার জন্য, তোমার জন্য, আমাদের দুজনের ভালো থাকার জন্য আমাদের দুজনকে বড্ড প্রয়োজন। তোমাকে নিয়ে 1000 বছর সংসার করার সুখ থেকে আমি বঞ্চিত হতে চাই না। খোদার কসম করে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার একমাত্র গন্তব্য তুমি। তোমার ফেরত পেতে 1000টা ধাপ আমি পার করতে রাজি। তুমি শুধু একবার আমার বুকে ফিরে এসো, আমি তোমার হাতে খুন হয়ে যেতেও রাজি। ইতি রাহাত। টুপটাপ অশ্রুপাতে কচকচে কাগজটি দুমড়ে মুচড়ে ফেলল। একটু আগে যে শাড়িটি চোখ ধাঁধিয়ে দিয়েছিল তার স্থান হলো মাটিতে। তাকে কাবু করার তীব্র প্রতিবাদ জানাতে ইচ্ছে হলো। ইচ্ছেকে দমিয়ে নিজেকে সময় দিল উর্মি। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। কচি কিশলয়ের মতো আঁখি পলবে তিত্তির করে কেঁপে উঠল। গালে জমে রইল 2-1 ফোঁটা মুক্ত দানার ছাপ। ফোনের ফ্ল্যাশ অফ করে ঘুমিয়ে পড়ার উদ্দেশ্য শুতে গেল সে। সাইলেন্ট ফোনের তীব্র কাঁপুনি তাকে বাধা দিল। ফোনের স্ক্রিনে দেখলো রাহাত কল করেছে। এখন এটা তার রাত দুপুরের কাজ। সময়ে অসময়ে ফোন করা তার অভ্যাসে পরিণত হয়েছে। উর্মি রিসিভ করলো না। কয়েকবার রিং হয়ে কেটে গেল। মিনিট 2 পর টুংটাং বার্তা এলো, আমি জানি তুমি ঘুমাওনি। প্রতিটি রাত তোমার কিভাবে কাটে আমি ছাড়া কেউ ভালো জানবে না। প্লিজ উর্মি, একটা বার আমায় ক্ষমা করে দেখো। আমি সত্যিই অনুতপ্ত। শত দ্বিধাদ্বন্দ্ব দূরে ঠেলে বার্তাও প্রেরণ করলো। সরাসরি ফোন দিল রাহাতের নম্বরে। রিসিভ করে রাহাত কথা বলার সুযোগ পেল না। উর্মির কঠোর স্বর তাকে রুখিয়ে দিল। কাট গলায় জানতে চাইল, তুমি কি চাও বলো তো? রাহাতের নির্লিপ্ত জবাব, তোমাকে। বিপরীতে উর্মির আরেকটি তীরের ঘা দেওয়ার জবাব, আমি চাই না। তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো রাহাত। উর্মির চেয়েও তার ব্যথা বেশি নয়, তবু কোথাও একটা সহ্য করার ক্ষমতাটা তার নেই। রাহাত একটু আগোছালোভাবে হাসলো বোধহয়। শান্ত অবসন্ন নিস্তেজ হয়ে আসা গলায় শুধালো, আমি আজীবন তোমাকে চেয়ে যাবো।